শুরুটা সরকারি চাকরিতে কোটা বহালের বিরুদ্ধে আন্দোলন থেকে, যেখানে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের লক্ষ্য ছিল বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করা। তবে পুলিশ ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের হামলায় ভিন্ন রূপ নেয় এই আন্দোলন, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে রাজাকারের সন্তান আখ্যা, গ্রেফতার সহ নানা ইস্যুতে ক্ষুব্ধ হয়ে যায় আন্দোলনকারীরা। কোটা আন্দোলনের পক্ষ নেওয়া শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা ও গণগ্রেফতারের ঘটনায় আন্দোলন রূপ নেয় এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগে মাঠে নামেন ছাত্র জনতা। এমন অবস্থায় বাধ্য হয়ে গেল বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গল্প নয়, এ দেশটা রক্তে গড়া, গুলিতে গড়া, আগুনে গড়া। এদেশ একটা চেতনার নাম, এদেশ একটা বিশ্বাসের নাম, এদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে একা এক খণ্ড স্বাধীনতা। কিন্তু আজ সেই স্বাধীন বাংলাদেশ ধীরে ধীরে আবার যেন হয়ে উঠেছে সেই পুরনো পাকিস্তান। বাংলাদেশে ভারতের বিশ্বস্ত কোনো পরিবার যদি থেকে থাকে, রাজনৈতিক পরিবার, সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদের পরিবার। সংস্কারের কথা শুনলেই বিএনপি নেতাদের কঠিন অবস্থা হয়, তাদের ঘুম হয় না, মানসিক অস্থিরতা দেখা যায়। সংস্কারের কথা শুনলেই তারা পাগল হয়ে যায়। সংস্কার এটা বিএনপিকে ব্ল্যাক ম্যাজিক করার ইনস্ট্রুমেন্ট। আর চাঁদাবাজ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এই চাঁদাবাজদের এগেইনস্টে ভালোভাবে তোমাদের অ্যাকশন নিতে হবে। কোনো রকমের কারো কোনো রিকোয়েস্টে কোনো চাঁদাবাজিকে ছাড় দিবে না। চাঁদাবাজ যত শক্তিশালী হোক না কেন, কোনো অবস্থায় তাকে তোমার থেকে চাঁদাবাজ কোনো একটাই তোমার থেকে বড় শক্তিশালী নেই, এটা মনে করবা সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কেন রাত আসলেই যমুনায় থাকেন না, এখানে কি সমস্যা? প্রদর্শক শ্রোতা, এমন তথ্য এক বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক শ্রোতা, সামনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবদেরকে বললেন যে আসলে দিন যতই যাচ্ছে ততই চাঁদাবাজ বেড়ে যাচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে তোমাদের রুখে দাঁড়াতে হবে। প্রদর্শক শ্রোতা, এমন পরামর্শই স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাবদেরকে দিয়েছে। প্রদর্শক শ্রোতা, খুবই একটি গুরুত্বপূর্ণ কথা। প্রদর্শক, সংস্কারের কথা শুনলেই বিএনপির কেমন যেন ঘুম হারাম হয়ে যায়, তাদের চোখের ঘুম শেষ হয়ে যায়। প্রদর্শক শ্রোতা, এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে। প্রদর্শক শ্রোতা, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। প্রদর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো না টেনে দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলো দেখে আসি। চলুন। সংস্কারের কথা শুনলেই বিএনপি নেতাদের কঠিন অবস্থা হয়, তাদের ঘুম হয় না, মানসিক অস্থিরতা দেখা যায়। সংস্কারের কথা শুনলেই তারা পাগল হয়ে যায়। সংস্কার এটা বিএনপিকে ব্ল্যাক ম্যাজিক করার ইনস্ট্রুমেন্ট, কুফরি কালামের আলামত। বিএনপিও, আপনি যদি বিএনপির কাউকে কুফরি কালাম করতে চান, তাবিজ করতে চান, ব্ল্যাক ম্যাজিক করতে চান, সংস্কার এই শব্দটা লিখে তাদের বালিশের নিচে ঢুকিয়ে দেন, দেখবেন যে এদের ঘুম হবে না, এদের চাঁদাবাজির রাস্তা সব বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরছে সবাই, ছাড়ানো বুঝেন, শর্টফট করে, অস্থির, ব্ল্যাক ম্যাজিকের আউটকাম প্রভাব যে ভয় করে, এই অবস্থা হবে। কেন সংস্কার কথা শুনলেই বিএনপির এই অবস্থা কেন হয়? কারণ হচ্ছে সংস্কার হলে চাঁদাবাজি করা যাবে না। সংস্কার মানে কি? পুরনো লুটপাটের বন্দোবস্তের সংস্কার। ভোট চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, বাটপারি করা যাবে না, মাস্তানি চলবে না। পিয়ার সিস্টেমের তাবিজ লিখে যান, দেখবেন যে এরা শর্টপট করে মারা যাচ্ছে। কেন? পিয়ার সিস্টেম হলে তারা এই যে চাঁদাবাজি, কালো টাকা, যে লুটপাটের যে কালচার তৈরি করেছে, এগুলো টিকবে না। এলাকায় মাস্তান তৈরি করেছে, এগুলো কাজে লাগবে না। কাজে লাগবে স্থানীয় সরকার নির্বাচনে, সেখানে পড়বে আরেক বিপদে, কারণ নিজেরা মারামারি করবে, তখন নিজেদের বিরুদ্ধে নির্বাচন করে নিজেদেরকে হারিয়ে দিবে। জিততে পারবে না কেউ, জিতবে মাঝখানে থার্ড কেউ, জামাত, চরমোনাই, এনসিপি। তো দর্শক, বিএনপির জন্য সত্যি একটা অসহনীয় যন্ত্রণার একটা পরিবেশ। আপনারা অনেকে বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করছি। বিএনপির ডেসপিকেবল মাদারবোর্ড। দেখেন, শায়েখে চরমোনাইয়ের সেই বক্তব্যটা আবার একটু বলে নি, তারপরে ভিতরে যাই। যে বিএনপি এমন একটা দল, এখানে যদি ফেরেশতা ঢোকে আজাজিল হয়ে বের হয়, যে কোনো ভালো মানুষ ঢুকলে খারাপ মানুষ হয়ে বের হয়, শয়তান হয়ে বের হয়। এইটাই। ফাহাম আব্দুল সালাম যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আপনাদের মনে আছে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কি কটূক্তি করেছিলেন, আমরা প্রশংসা করেছিলাম। এবং চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা, রঠা সঙ্গীতের বিরুদ্ধে নানান সুন্দর সুন্দর কথা আছে ফাহাম আব্দুল সালামের। কিন্তু সেই ফাহাম আব্দুল সালাম এখন বিএনপির অন্যান্য থার্ড ক্লাস বিরিয়ানি সাহেবদের কাতারের একজন সাপ্রিতে পরিণত হয়েছে। এর কি মেধা, একে বলে মেধাবী। এর মেধার সব নষ্ট হয়ে গেছে, এর ব্রেইন কাজ করে না এখন।
এই আব্দুল সালাম বলে যে জামাতের কোন নেতাকে যদি ব্ল্যাক ম্যাজিক করতে চান তাহলে নির্বাচন শব্দটা লিখে তাদের বালিশের নিচে রেখে দেন, ব্ল্যাক ম্যাজিকে ধরে যাবে। না, জামাতের কাউকে ব্ল্যাক ম্যাজিকে ধরে না। যারা যারা নিয়মিত নামাজ পড়ে, যারা জিকির আজকার করে, যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারা শেষে 2 আয়াত পড়ে, সূরা নাস, সূরা ফালাক পড়ে, তাদেরকে ব্ল্যাক ম্যাজিক আসর করতে পারে না। তো জামাত হচ্ছে ওই দল, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদেরকে ব্ল্যাক ম্যাজিকে ধরে না। তারা ফাঁসির কাস্টে যায়, দেশ ছেড়ে পালায় না। তো দর্শক, জামাতের হিসাব আলাদা। বাংলাদেশে নির্বাচন হলেও জামাত আছে থাকবে, না হলেও আছে থাকবে। নির্বাচনে পরাজিত হলেও জামাতের সমস্যা নেই। জামাতের রাজনীতির অনেক জায়গা আছে। বাংলাদেশে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হলেও জামাতের সমস্যা নেই, কারণ জামাতের রাজনীতির একটা বড় অংশ কোরআন হাদিস পড়া, সাংগঠনিক কাজের। তো জামাতকে ব্ল্যাক ম্যাজিকে ধরবে না, কিন্তু ব্ল্যাক ম্যাজিকে ধরবে বিএনপিকে সংস্কারের কথা বললে। দেখেন না, সংস্কারের কথা বললেই এরা চটপট শুরু করে। আরে কথা বললেই হবে, তাবিজ লিখেও দরকার নেই। বিএনপির কাউকে বলেন সংস্কার, দেখবেন যে চটপট, যে সংস্কার হলে আমি কিভাবে চান্দাবাজি করে খাবো, চান্দাবাজির ই তো থাকবে না। তো এই জায়গাটায় আব্দুল সালাম আসলে তিনি প্রকৃত অর্থে যে একজন ডেসপিকেবল মাদারবোর্ড, এবং আসলে যে ওই ছাত্রীদের কাতারে করেছেন, এটা তিনি নিজেই ধরাবেন না। লজ্জা শরম থাকলে আর টকশোতে আসবে না। যে নাকানি জীবনে খেয়েছেন, যে ট্রলের মুখোমুখি হয়েছেন, তাহলে রাজনীতিবিদরা ট্রলের মুখোমুখি হতে পারে, কিন্তু আব্দুল সালামের মধ্যে একজন অ্যাক্টিভিস্ট যদি, ভালো রুচির একজন অ্যাক্টিভিস্ট যদি এইভাবে নোংরা ভাবে ট্রলের বিষয় পরিণত হয়, তার অ্যাক্টিভিজম করার মতো আর যোগ্যতা থাকার কথা নেই। তার লজ্জা শরম থাকলে তিনি আর আসবেন না ক্যামেরার সামনে, টকশোতে অ্যাটলিস্ট আসবেন না। খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করেছিল যে তারেক রহমান সহ বিএনপি নেতাদের, বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের আয়ের উৎস কি, তারা চলে কিভাবে, দল থেকে টাকা নেয় না তাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে, আমরা তো কিছু জানি না। ফাহাম আব্দুল সালামের মতো এই অপদার্থ যে বলছে যে আপনার জানার অধিকারই নেই, দরকার হলে আপনি ভোট দিবেন না, তারপরও আপনার জানার অধিকার নেই। স্পষ্ট প্রমাণিত হয়েছে এরা সব চান্দার টাকায় চলে, যার কারণে বলতে বাধ্য হচ্ছে ফাহাম আব্দুল সালাম যে প্রয়োজন হলে আপনি ভোট দিবেন না, তারপরও ভাই এগুলো জানতে চাই না। কেন এগুলোর উত্তর একটাই, চান্দাবাজি করে। চান্দাবাজির তথ্য কি খালেদ মহিউদ্দিনের কাছে আছে না? আছে, সবার কাছে আছে, যুক্তরাষ্ট্রের কাছে আছে, উইকিলিক্সের ফাঁসকৃত তথ্যে আছে, বিএনপির এই স্টেটমেন্টে আছে কিভাবে তারেক রহমান 10% চাঁদা খাইতেন, গিয়াসউদ্দিন মামুনরা কোন জায়গা থেকে চাঁদা উঠাইতেন কি। অবশ্য বাটপার বিএনপির লোকজন, তারেক রহমান বলতো যে 10% আনবা, সব জায়গা থেকে আমাকে 10% দিতে হবে। তো যাদেরকে উঠানোর দায়িত্ব দিতেন তারা উঠাইতে 50%, 60%, তার মধ্যে ওরা খাইতো বাকিটা, আর তারেক রহমানকে দিত মাত্র 10%। এই জন্য তারেক রহমান দুর্নাম বেশি হয়েছে বা জুলুমের শিকার বেশি হয়েছে। 10% ওটা তারেক রহমান কাছে কিছু না, সামান্য চাঁদা। তো এখন এই বিএনপি আয়ের উৎসকে এই প্রশ্ন করেন, দেখবেন সব ধরা হয়ে যায়। তারেক রহমান নিজের আয়ের উৎস চাঁদাবাজি করে। তারেক রহমান নিজে এসালাম গ্রুপের টাকায় চলে, সালাউদ্দিন আহমেদ এসালাম গ্রুপের টাকায় চলে। বিএনপি নেতার কোনো ব্যবসা নেই, কারো কোনো ব্যবসা নেই। দু একজন আছে আইনজীবী, কিন্তু কোর্টে ঠিক মতো যান না। ঠিক আছে, তারটা মেনে নিলেন, তার একটা পেশা আছে, যেমন মাহবুদ্দিন খোকন, বেস্টার কায়সার কামাল, তারা মোটা অঙ্কের টাকা কামান, কারণ তারা অনেক টাকা ফি নিয়ে মামলা নড়েন। ঠিক আছে, তাদেরটা মানলাম। কিন্তু তারেক রহমান তার টাকা আসে কোথায়? মির্জা ফখরুল রোগী, ক্যান্সারের চিকিৎসা, তার টাকাটা কোথা থেকে আসে? এটা বলেন, তার আয়ের উৎস কি, খরচপত্র কি? হ্যাঁ, দল থেকে নিতে পারে, কোনো সমস্যা নেই। যেমন জামাত ইসলামের অনেক নেতা আছে যাদের কোনো পেশা নেই, ব্যবসা নেই, তারা কিভাবে চায়? তাদেরকে জামাতের ভাষায় বলে ফুল টাইমার। এর মানে তারা, তাদের পেশা হচ্ছে জামাত করে, জামাত তাদেরকে বেতন দেয় 50, 60,000, 80,000 টাকা পর্যন্ত বেতন দেয়। আমিরে জামাত নিজের ব্যবসা আছে অবশ্য, কিন্তু তারপরও তিনি চাইলে একটা অংশ জামাতের স্বচ্ছতার ভিত্তিতেই সংগঠনের খরচ বহন করতে পারেন, সংগঠন থেকে নিতে পারেন। জামাতের এটা প্রকাশ্য আছে, এটা কমিউনিস্ট পার্টিগুলো তো ছিল। বিএনপি এটা করতে পারে, কিন্তু বিএনপি এটা করতে গেলেও ফাহাম আব্দুল সালাম এটাও বলতে পারে জামাতে ফুল টাইমার আছে, বিএনপি ফুল টাইমার আছে, দল থেকে বেতন নিয়ে চলে, সেটা 1 কোটি টাকা মাসে নিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তখন প্রশ্ন আসবে 1 কোটি টাকা পায় কোথায়? চান্দাবাজি করে। মানে উত্তর যাই দেখ বেকার দেয়, চান্দাবাজি করে, এটা প্রমাণিত। যার ফলে ফাহাম আব্দুল সালাম এখন নির্লজ্জের মতো বলছেন, জানা না এটা জানার অধিকার নেই। জানার অধিকার নাই কি নাই এটা আলোচনা করার মনে দরকার নেই, এটা পাগলও বুঝেছে জানাতে বাধ্য। একজন পাবলিক ফিগার, সরকারি না, তিনি নির্বাচন করবেন, নির্বাচন কমিশনেই তো নির্বাচন আগে হলফনামা দিতে হয়, তার সম্পদের স্টেটমেন্ট দিতে হয়। তো সেটা মানে কি আমাদের জানার অধিকার আছে? বলতে হবে, এটা বলতে পারছেন, জানার অধিকার নাই কথা বলছে, এদেরকে ভোট দেওয়ার অধিকার নেই। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এ দেশটা কোনো খাঁচার পাখির গল্প নয়, এ দেশটা রক্তে গড়া, গুলিতে গড়া, আগুনে গড়া। এদেশ একটা চেতনার নাম, এদেশ একটা বিশ্বাসের নাম, এদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে একা এক খণ্ড স্বাধীনতা। কিন্তু আজ সেই স্বাধীন বাংলাদেশ ধীরে ধীরে আবার যেন হয়ে উঠেছে সেই পুরনো পাকিস্তান। ধর্মের নামে বিভ্রান্তি মগজ ধুলাই করে তরুণদের সামনে তুলে ধরা হচ্ছে বিকৃত এক ইতিহাস। তারা বলছে বঙ্গবন্ধু নাকি ভারতের দালাল, আওয়ামী লীগ সে তো চোরেদের দল, মুক্তিযুদ্ধ সে তো সবার সংগ্রাম, কারো একার নয়। এটাই তো জামাতের পরিকল্পনা। হেফাজতের মঞ্চ, চরমোনায়ের ওয়াজ, শিবিরের ফেসবুক পেজ, সব জায়গায় একই কথা, আওয়ামী লীগ খারাপ, ভারত খারাপ, বঙ্গবন্ধু খুব জঘন্য একজন মানুষ। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও প্রতিরোধ করতে পারেনি। তারা সংগঠন বানিয়েছে কিন্তু চিন্তা করে তুলতে পারেনি, তারা প্রজেক্ট বানিয়েছে কিন্তু প্রজন্ম সৃষ্টি করতে পারেনি।
আজ প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি আদালত, সবখানে জামাত শিবিরের ছায়া। আজ নুরু, ফুয়াদ, হাদি, নাহিদ তারা কেউ কেউ জামাতের ছায়ায় থেকে গড়ে উঠেছে। তারা এখন জামাতের রাজনৈতিক মুখপাত্র। তারা গণ আন্দোলনের নামে তরুণদের মুক্তিযুদ্ধ বিরোধী করে তুলেছে। তাহলে প্রশ্ন জাগে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি কোথায়? মুক্তি মিলবে কিসে? উত্তর একটাই, মুক্তি একটাই। আমাদের আওয়ামী লীগকে ফিরতে হবে শিকড়ে, ফিরতে হবে বঙ্গবন্ধুর আদর্শে, ফিরতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়, 1972 সালের সংবিধানে আর ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদে, ফিরতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মূলনীতিতে। এখন দরকার একটি অরাজনৈতিক মুক্তিযোদ্ধা টিম, যারা চোখে দেখেছে পাকিস্তানি হানাদারদের বর্বরতা, যারা জানে কে ছিল গাদ্দার আর কে ছিল গেরিলা, যারা জানে তারা তাদের মা বোনদের ধর্ষণ করেছে, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ধরে নির্যাতন করেছে। তারা তরুণদের সামনে দাঁড়িয়ে বলবে, বলতো যে বঙ্গবন্ধু 13 বছর জেল কাটিয়ে দেশ উপহার দিল, তাকে গালি দাও কোন সাহসে? যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে তোমার স্বাধীনতা এনে দিয়েছে, তার প্রতি কেন এত ঘৃণা তোমার? হে তরুণ যুবক, কেন কেন এত ঘৃণা? নাকি সব লোক দেখানো? যারা 71-এ মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের তুমি সম্মান করো কোন বিবেকে? হে যুবক, হে তরুণ প্রজন্ম, তোমরা কি জানো না? তোমরা কি ইতিহাস ভুলে যাচ্ছ? নাকি তোমরা ইতিহাস জানার চেষ্টাই করোনি? যারা ইতিহাস ভুলে যায় তারা অস্তিত্ব হারায়। আওয়ামী লীগ যদি সত্যি ফিরতে চায়, আওয়ামী লীগ যদি সত্যি বাঁচতে চায়, তবে তাকে ট্যাগ লাগানো রাজনীতি ত্যাগ করতে হবে, ভিআইপি লিগারদের ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে ভণ্ড বদমাইশ চেতনাবাজদের, বাদ দিতে হবে যারা স্বজনপ্রীতির রাজনীতি করে তাদের। বাংলাদেশে ভারতের বিশ্বস্ত কোনো পরিবার যদি থেকে থাকে, রাজনৈতিক পরিবার, সেটি হচ্ছে তাজউদ্দিন আহমেদের পরিবার। এই তাজউদ্দিন আহমেদের পরিবার ভারতের এতটাই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত, যেটি 1971 সালের আগ থেকেই প্রমাণিত এবং অনেকটাই কষ্টি পাথরে ঘষিয়ে যেমন প্রমাণ করা হয় খাঁটি সোনা, ঠিক সেভাবেই ভারতের সবচাইতে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হচ্ছে আমাদের তাজউদ্দিন আহমেদের পরিবার। আপনারা যারা ইতিহাস জানেন বা ইতিহাস পড়েছেন সবাই জানেন যে 1971 সালের 25শে মার্চ রাতে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে 3 বার গিয়েছিলেন এবং গিয়ে ওনাকে বলেছিলেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন, মানে বাংলাদেশ যাতে পাকিস্তান থেকে আলাদা হয়। এই জন্য বারবার বলার পরেও শেখ মুজিব কিন্তু ঘোষণা দেন নাই। এই কথাটা কেন বললাম? কারণ তাজউদ্দিন সাহেব একজন পুরো দস্তুর ভারতপন্থী নেতা ছিলেন। এই বক্তব্য শুনে অনেকেই আমাকে গালি দিতে পারেন, বলতে পারেন না তিনি দেশপ্রেমিক ছিলেন, এটা ছিলেন না। দেশপ্রেমিক এক বিষয়, আরেক দেশের এজেন্ডা বাস্তবায়নকারী আরেক বিষয়। যেমন শেখ মুজিবুর রহমান ছিলেন একজন পুরো দস্তুর পাকিস্তানপন্থী। তিনি কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চান নাই। তিনি ছিলেন এবং চেয়েছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে এবং পাকিস্তান অখণ্ড থাকুক, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা না হোক, এটা মনে প্রাণে চাইতেন শেখ মুজিবুর রহমান। তার মানে শেখ মুজিবুর রহমান পুরো দস্তুর পাকিস্তানপন্থী, আর তাজউদ্দিন আহমেদ ছিলেন পুরো দস্তুর ভারতপন্থী। কিন্তু আমার বক্তব্য, আমরা পাকিস্তানপন্থী হতে চাই না, ভারতপন্থী হতে চাই না, মার্কিনপন্থী হতে চাই না। আমরা চাই বাংলাদেশপন্থী হতে, আমরা চাই নিজ দেশপন্থী হতে। আপনারা ইতিহাস যারা যতটুকু জানেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি লন্ডন থেকে বাংলাদেশ প্রত্যাবর্তন করলেন, মানে বাংলাদেশ ফিরে আসলেন, যার মাঝখানে অনেক নাটকীয়তা হয়েছে, ভারতীয় প্লেনে আসবেন নাকি ওই ব্রিটিশ মানে প্লেনে করে আসবেন ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ায় নামলেন কেন, এগুলি অনেক কথা আছে। তো বাংলাদেশে আসার পরে তিনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করলেন, সবার আগে শেখ মুজিবুর কাছে ছুটে গিয়েছিলেন শেখ মুনি এবং কানে কানে গিয়ে শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, শেখ সাহেব তাজউদ্দিন তো সব শেষ করে গেছে। এরপরে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের সামনে এসে দাঁড়ালেন, বললেন, লিডার ওয়েলকাম টু বাংলাদেশ। এই কথা বলার পরে শেখ মুজিবুর রহমান সাহেব কানে কানে তাজউদ্দিনকে বললেন, তাজউদ্দিন তুমি তো সব শেষ করে দিয়েছো, শুধুমাত্র পাকিস্তানি সৈন্যদের তুমি উচ্ছেদ করে ভারতীয় সৈন্যদের রিপ্লেস করেছো, পরিবর্তন তো কিছু দেখি নাই। তিনি সেভাবেই সেদিন এই কথাগুলো বলেছিলেন। তো যাই হোক, এই কথাগুলো এই জন্যই বলছি, গত কয়েকদিন আগে তাজউদ্দিন পরিবারের অন্যতম সদস্য জনাব সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, হাস্যোজ্জ্বল পরিবেশে সাক্ষাৎ করেছেন এবং ইদানিং আমরা দেখতে পাচ্ছি সোহেল তাজ আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া অবস্থান ব্যক্ত করছেন, কড়া স্টেটমেন্ট দিচ্ছেন। কিন্তু আপনারা দেখবেন বিগত 15-16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন আমলে সোহেল তাজের সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, মিডিয়াতে কোনো বক্তব্য নেই। এই যে হাসিনা এত গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, সারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল, সোহেল তাজ কিংবা তাজউদ্দিন পরিবারের কেউ মুখ খুলেছিল? খুলে নেই। বরং তাজউদ্দিন পরিবারের অনেকেই মন্ত্রী হয়েছেন, হাসিনার আঁচল ধরে এমপি হয়েছেন, বিনা ভোটে পার্লামেন্টে গিয়েছেন। সোহেল তাজ সেদিন প্রতিবাদ করেছিলেন? করেন নাই। সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমি এই হাসিনার আঁচল ধরে মন্ত্রী হন নাই, এমপি হন নাই। কই সোহেল তাজ তো বলতে পারলেন না তার বোনকে যে বোন তুমি যাইও না এই হাসিনার পিছনে, বলেন নাই। তাহলে কেন হাসিনার পতনের পরপরই এই তাজ পরিবার আর সোহেল তাজ এতটা জেগে উঠলেন?
আওয়ামী লীগের মধ্যে জেগে ওঠে। এই সোহেল তাজ এবং তাজ পরিবার কিছুদিন আগেও বলেছিলেন ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তার আম্মা, মানে সোহেল তাজের আম্মা যান তাজউদ্দিন সাহেবের ওয়াইফ। এখনো অনেককে বলতে শোনা যায় যে হাসিনা পলায়নের পরে রিফাইন্ড আওয়ামী লীগের হাল ধরার চিন্তা নাকি তাজ পরিবার আবারও করছে। কথাগুলো উড়িয়ে দিয়েন না। এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় লেকচার, গরম গরম লেখা, এগুলো এমনি এমনি হয় নাই। এগুলো একটা প্লেন সলিড পরিকল্পনা বাস্তবায়নের সিম্পটম। যেদিন ডক্টর ইউনূসের সাথে তাজউদ্দিন সাক্ষাৎ করলেন, সেদিন ইউনূস সাহেবের জিজ্ঞেস করা দরকার ছিল পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড সোহেল তাজ কিভাবে এড়িয়ে যান। ওই সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি কি কোনোভাবেই এই হত্যাকাণ্ড এড়িয়ে যেতে পারেন? কোনো না কোনোভাবে কানেক্টেড। আমার ধারণা, আমার বিশ্লেষণ করে সোহেল তাজ এবং এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হলে ফলের বিরাট বেরিয়ে আসবে। যাতে এই ঘটনা নিয়ে আমরা নাড়াচাড়া না করি, এটা যাতে আমরা ফেলে রাখি, এই জন্য পরিকল্পিতভাবে সোহেল তাজ এখন এই বেশ ধারণ করেছে। এটাতে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। চাঁদাবাজ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এই চাঁদাবাজদের এগেনস্টে ভালোভাবে তোমাদের অ্যাকশন নিতে হইব। কোনো রকমের কারো কোনো রিকোয়েস্টে কোনো চাঁদাবাজিকে ছাড় দিবা না। চাঁদাবাজ যত শক্তিশালী হোক না কেন, কোনো অবস্থায় তাকে তোমার থেকে চাঁদাবাজ কোনো একটাই তোমার চেয়ে বড় শক্তিশালী নেই, এটা মনে করবে সবসময়। ফটাফট ধরে ফেলে গা, যে বড় লোকই হোক না কেন, যত বড় ধরে হোক না। আর এলো মাদকের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। তোমরা কিছুদিন যাবো দেখছি মাদকের এগেনস্টে তোমাদের যে কার্যকলাপ খুবই ভালো, খুবই ভালো। আর মাদকের গডফাদার একেবারে বড় বড়, মানে আমরা সাধারণত কেরিয়ারকে ধরতে পারি, বাট মূল হুতাদের ধরা যায় না। মূল হুতাগুলি কিন্তু ওই হোটেল ইন্টারকন, সেনারগা, সাহাবা এইসব জায়গাতে থাকে, এগুলিরও ধরতে হবে। এগুলি এই মাদকের টাকা দিয়ে কিন্তু বড় বড় বিল্ডিং করে ফেলতেছে, এগুলির কোনো অবস্থায় ছাড় দিবা না। তোমরা ভালো কাজ করে দিতেছো, এটা বজায় রাখবা। আমি অনেক আগে একবার বলেছিলাম যে ৩১শে মার্চের মধ্যে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত। তো আজকে আমি যখন কথা বলছি তখন এটা জুলাই মাস, ৩১শে মার্চ পেরিয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস এখনো ক্ষমতায় আছেন, তিনি চলে যান। সেদিন কেন যাননি এটি নিয়ে আমি এতদিন আসলে কথা বলিনি। আজ একটু ইশারায় বলবো, ইঙ্গিত দেব যে একটা লোকের বেইমানির কারণে সেদিন ডক্টর ইউনূসের পতন হয়নি। সবকিছু সেট ছিল, রেডি ছিল, কিন্তু একটা মানুষ শেষ মুহূর্তে চোখ উল্টিয়ে ফেলেছে। এই মানুষটির আমি নাম বলবো না, কিন্তু আপনারা আমার বাকি কথা শুনে আমি নিশ্চিত আপনারা বুঝতে পারবেন। এই লোকটা যখন আপনার সাথে কথা বলবে মনে হবে যে তিনি আপনারই লোক, আপনার পছন্দ মতো কথা বলছে। সে যখন পেন্টাগনের সাথে কথা বলে তখন সে পেন্টাগনের লাইনে কথা বলে, যে সে যখন ভারতের সাথে কথা বলে তখন সে ভারতের লাইনে কথা বলে। সে যদি আপনার বন্ধু হয়, আপনার সাথে যখন কথা বলবে মনে হবে যে আপনার লাইনে কথা বলছে, কিন্তু সে সবার লাইনে কথা বললেও সে যখন ডক্টর ইউনূসের সাথে কথা বলে তখন সবাই ভাবে যে সে ইউনূসের লোক। কিন্তু সবার মন জুগিয়ে চললেও সে ভেতরে ভেতরে ছিল জামাতের একজন খাঁটি এজেন্ট, জামাতের লোক, কিন্তু তার এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে। কিন্তু আজকে বাংলাদেশে আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন, আপনি শুনতে পারবেন যে ডক্টর ইউনূস কি চলে যাচ্ছে, তার পতন কি আসন্ন কিনা। ইউটিউবে যারা কথা বলেন, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত ২-৩ দিন ধরে শুনবেন যে তার পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমানটি দুর্ঘটনায় ধসে পড়লো, সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের অবস্থা আরো নাজুক হয়েছে। এখন একটা হাইপোথিসিস খুব শুনছি যে এই বিমান দুর্ঘটনাটা আসলে একটা পরিকল্পিত নাশকতার একটা অংশ ছিল, এবং সেই নাশকতার যেটা সমস্যা হয়েছে যে এত ক্ষয়ক্ষতি হবে এবং এরকম একটা কনসিকুয়েন্স হবে, এইটা যারা এই বিমান দুর্ঘটনার প্ল্যানটা করেছিলেন তারা ধারণা করতে পারেনি। গোপালগঞ্জের যে গণহত্যা হলো আপনারা দেখেছেন, সেটা থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জের ফলে আর্মি যে একটা বিতর্কিত ভূমিকায় পড়লো, সেইখানে আর্মিকে হিরো বানানোর যে একটা প্রজেক্ট নেওয়া ছিল সেই প্রজেক্টটা ফেল করেছে, এবং ফেল করেছে তো করেছে, এখন আর্মির গায়ে এমন কালিমা লেগেছে যে সেই কালিমা সহজে যাবে না। সো ন্যাচারালি আর্মি কিন্তু খুব ক্ষুব্ধ অবস্থায় আছে। আপনারা জানেন যে আর্মির প্রমোশন বোর্ডের মিটিং চলতেছে, এই পুরো সোমবার থেকে শুরু হয়ে পুরো সপ্তাহটাই মিটিং চললো, এবং গত রবিবার ডক্টর ইউনূস এই প্রমোশন বোর্ডের উদ্বোধন করেছিলেন, এবং তিনি উদ্বোধন করতে গিয়ে তার ভাষণে বলেছিলেন সৎ, যোগ্য এবং দক্ষ আর্মি কর্মকর্তাদের প্রমোশনের জন্য বিবেচনা করতে। এর আগে সাধারণত দীর্ঘদিন বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দক্ষ যোগ্যদের প্রমোশন দেওয়ার কথা বলা হতো, কিন্তু এবার সৎ শব্দটা যোগ করা হয়েছে। এই সৎ শব্দটা যোগ করার কারণে আর্মির মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এই সৎ শব্দটার বাংলাদেশের সোল এজেন্সি হলো জামাতে ইসলামী। সমস্যা হলো যে সাধারণত বোর্ডে যাদের প্রমোশনের জন্য নাম যায় তাদের হয়তো 1/3 প্রমোটেড হয়, 2/3 প্রমোটেড হয় না। তার মানে কি যে 2/3 প্রমোশন হলো না তারা কি অসৎ? সো এখন যারা প্রমোটেড হবে না, বোর্ডে নাম যাবে, তাদের এই একটা সামাজিক বিড়ম্বনার মধ্যে কিংবা উইদিন দ্য প্রফেশন একটা বিড়ম্বনার মুখোমুখি হতে হবে যে ওই ব্যাটা অসৎ, ওর প্রমোশন হয়নি। তো এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা ব্যাপক ক্ষোভ দেখা গেছে, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, এটা কিন্তু আমার আবিষ্কার না, এটা আমি তাদের কাছ থেকেই পেয়েছি।
যে সেনাবাহিনীকে জামাতিকরণ করার জন্য যে যতগুলো ছোট ছোট উদ্যোগ নেওয়া হচ্ছে, যেগুলোর লং টার্ম ইফেক্ট খুব খারাপ। আমরা প্রমোশন বোর্ডের তালিকার জন্য অপেক্ষা করছি যে কারা প্রমোটেড হলেও তারপরে হয়তো কিছু কমেন্ট করবো। কিন্তু যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস এই যে নিজেও খুব আতঙ্কিত হয়ে গেছে, এবং এই আতঙ্কিত হওয়ার লক্ষণ হলো যে তিনি প্রথমে 4টি রাজনৈতিক দল ডেকেছিলেন, পরে আরো কয়েকটি রাজনৈতিক দল ডেকেছেন, এবং সবার কাছে কিন্তু এই মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে কথা না, সবার কাছে তিনি একটাই অ্যাপিল করেছেন যে এই পরিস্থিতিতে আমার যদি পতন হয় তাহলে আপনাদেরও রক্ষা থাকবে না, স্বৈরাচার ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে, সুতরাং আমাদের ঐক্যবদ্ধভাবে হাসিনা ফেরাটা ঠেকাতে হবে। মানে নিজেরা যে দোষ করছে, নিজেরাদের দেশের 12টা বাজাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো টেনশন নাই, তার একটাই টেনশন। এবং দেখলাম যে এই বটিকা তিনি সবাইকে গেলাচ্ছেন, এবং সবাই তখন হ্যাঁ তাই তো, হাসিনা ঠেকাও, ফ্যাসিস্ট ঠেকাও। নিজেরা দেশটারে যে কোথায় নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যে কোথায় এই মুহূর্তে ইউনূস সরকার সম্পর্কে কি ধারণা রাখছে, কি ভাবছে, সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। তাদের এখন একটা ভয় ঢুকে গেছে ভিতরে যে হাসিনা আসলে তাদের কি হবে। এবং এই যেসব দল ইউনূসের ডাকে সাড়া দিয়ে দেখা করেছে, তাদের অনেকে আবার বাইরে এসে বলেছে যে যখন আপনি বিপদে পড়েন তখন আমাদের ডাকেন, আমাদের কাছে উদ্ধার চান, কিন্তু আবার আপনি প্রোটেকশন দেওয়ার ব্যাপারে আপনি এনসিপি নামক একটা দলের প্রোটেকশন দিয়ে বেড়ান। সুতরাং দলগুলো যে খুব হ্যাপি তা না, কিন্তু এই জামাতে ইসলামী যারা কাঠি নাড়াচ্ছে পেছন থেকে, এনসিপি, এই দুটা দল হলো ইউনূসের ডান হাত বাম হাত। আর বিএনপি বৃহত্তর রাজনৈতিক গেমে অ্যান্টি আওয়ামী লীগের জায়গা থেকে, এবং ক্ষমতায় না থাকলেও তারা ছেঁচড়ামি, লুটপাট, দান্দাবাজি, চাঁদাবাজি, খুন খারাপি সবই তারা করছে। তাদের লন্ডনে বসে নেতা ঠিকই বড় অঙ্কের চাঁদাবাজি করছে, সুতরাং তারাও বলা যায় যে এক ধরনের ক্ষমতা উপভোগ করছে। সুতরাং এই অবস্থায় তারাও দেখলাম যে ডক্টর ইউনূসের সাথে এই ডাকলেই ছুটে যাচ্ছে। এত বড় একটা দল বিএনপি, তার যে একটা নিজস্ব রাজনৈতিক স্ট্যান্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি না, পুরো দেউলিয়া একটা অবস্থানে তারা আছে। এখন এই ভয়ের ফলে আরেকটা খুব মজার ঘটনা ঘটেছে। আপনাদের জানাই, গত 4-5 দিন রাতের বেলায় ডক্টর ইউনূস কিন্তু যমুনায় ঘুমোচ্ছেন না। রাত 8টা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান, এবং পরের দিন সকাল 8টায় আবার যমুনায় ফিরে আসেন। কামরুল হাসান আনসারী নামে একজন জামাতের সমর্থক অনুসারী আছেন, তিনি গোলাম আজমের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রতি রাতে এই কামরুল হাসান আনসারী ডক্টর ইউনূসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান, তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন, এবং এই আনসারী আবার সকালে ডক্টর ইউনূসকে ফিরিয়ে দিয়ে যায়। তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন। তো ডক্টর ইউনূস এত ভয় পাচ্ছেন কেন? এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো, এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে, কিন্তু তারাও জানে, দেশবাসীও জানে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্রছাত্রীরাও জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, এবং সবাই ডক্টর ইউনূসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে অনেক আগেই হলুদ কার্ড দেখানো হচ্ছিল, কিন্তু তাকে লাল কার্ড দেখানো হয়ে গেছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের সম্ভাব্য 3টা পরিণতি হতে পারে। একটা হলো যে তিনি ক্ষমতাচ্যুত হয়ে বন্দী হতে পারেন, দ্বিতীয় হলো তিনি হয়তো দেশ ত্যাগ করতে পারেন, দেশ ত্যাগ করে পালিয়ে যেতে পারেন, দ্বিতীয় কোনো দেশে, কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে, তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন। ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান। এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট তিমুরের মতো কিছু দেশ আছে, যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো ইস্ট তিমুরের মতো দেশে তিনি পালিয়ে যাবেন। কিন্তু তার এই পালানোর দেশের মধ্যে আবার পাকিস্তান নেই, এটা আমাকে একটু অবাক করেছে। তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে, সেটা সম্ভাবনা খুব কম, কিন্তু রাজনীতিতে তো বলা যায় না, আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না। কিন্তু ডক্টর ইউনূস ভয়াবহ অবস্থার মধ্যে আছে, এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের কাঁপুনি কাজ করছে। শনিবার, আজকে যদিও সরকারি ছুটির দিন, কিন্তু অনেক উপদেষ্টাই শনিবার দিন অফিস করে, কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি। এবং আজকে আমি যখন রেকর্ড করছি, দুপুর 3টার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি। তো এটি এখনো আমি নিশ্চিত না, একটা মিটিং হতে পারে, সামথিং ফিশি ইজ গোয়িং অন। এবং এইবার ডক্টর ইউনূসের হয়তো দিন শেষ হয়ে আসবে, এবং এইবার জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না। কারণ এইবারের যে পরিবর্তন, জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো, যে প্রভাবকগুলো কাজ করছে, তার কোথাও জেনারেল ওয়াকার খানকে রাখা হয়নি। কারণ জেনারেল ওয়াকার খান ইজ ভেরি ডেডিকেটেড অ্যান্ড কমিটেড টু জামাতে ইসলাম অ্যান্ড এই ইসলামিক ফোর্স, এই জঙ্গি গোষ্ঠীর প্রতি কমিটেড। সুতরাং এইবার যদি পরিবর্তন হয়, সেটা জনগণের আকাঙ্ক্ষার পরিণতিতেই এই পরিবর্তন হবে, এবং এর সাথে আন্তর্জাতিক কিছু প্রভাবক কাজ করবে। এই আন্তর্জাতিক প্রভাবকদের বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না, কিন্তু যে কোনো একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকুন। প্রদর্শক শ্রোতা, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক শ্রোতা, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, বুঝেছেন। এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।